আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় এর মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত সিলেট বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন, সে প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, সিলেট বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। এখানে বলছে 2016 সালের জানুয়ারি মাসে অনিক লিমিটেডের ক্রয় এবং ইস্যু সংক্রান্ত কিছু লেনদেন দেওয়া আছে। এই লেনদেনের পরিপ্রেক্ষিতে আমাদের ক নাম্বারে বলেছে সমাপনী মজুদ এককের পরিমাণ নির্ণয় করতে। তো চলো এই তথ্যের আলোকে আমরা ক নাম্বারের সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো এই যে ক নাম্বারের সমস্যার সমাধানের জন্য উদ্দীপকের লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসেছি। এর নিচে আমরা এখন এইখানে সমাধান করব। তো সমাধানের ক্ষেত্রে এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি, তারিখ বিবরণ একক একক। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যেগুলি বিয়োগ হবে, যেমন ইস্যু করা হয়েছে 7 তারিখ, 15 তারিখ, 31 তারিখ, সেগুলি আমি লাল কালার দিয়ে রেখেছি। আর যেগুলি ক্রয় করা হয়েছে এবং মজুদ আছে সেগুলি আমরা যোগ করব। অর্থাৎ কিছু যোগ এবং কিছু বিয়োগ করলে আমাদের সমাপনী মজুদ একক বের হবে। লক্ষ্য করি, প্রথমে 2016 জানুয়ারি 1 তারিখের উদ্বৃত্ত ছিল কত? মজুদ ছিল 200, প্রারম্ভিক জের বা মজুদ 200 লিখব। এর সাথে যে 2 তারিখে ক্রয় করেছে 300, সেই 300 যোগ হবে। 7 তারিখে আবার ইস্যু করেছে 250, এটা বিয়োগ হবে। আমরা জানি ব্র্যাকেট দ্বারা বিয়োগ বোঝায়। আবার 15 তারিখেও ইস্যু করেছে 150 একক, এটাও বিয়োগ হবে, সেজন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম। 21 তারিখে আবার ক্রয় করেছে, এটা যোগ হবে। এবং 31 তারিখে আবার ইস্যু করেছে, সেজন্য এটি বিয়োগ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেগুলি যোগ হবে সেগুলি আমরা বিশেষ করে সাধারণভাবে লিখেছি, এগুলি কিছু সাইন না থাকলে প্লাস বোঝায়। আর যেগুলি বিয়োগ করব, ইস্যুগুলি বিয়োগ করব, সেগুলি আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি মাইনাস করার জন্য। এখন যোগ বিয়োগ করব, এইটা এইটা এবং এইটা, এই তিনটা যোগ করব। যোগ করার পরে এগুলো বিয়োগ করব, অর্থাৎ 200 যোগ 300 500, মাইনাস 250 মাইনাস 150, আবার যোগ 300, আবার মাইনাস 225, সব যোগ বিয়োগ করে আমরা পাবো 175 একক। এটাই হচ্ছে সমাপনী মজুদ একক। এইভাবে আমরা ক নাম্বারে সমাধান করতে পারি। ইস্যুগুলো বিয়োগ করেছি আর প্রারম্ভিক এবং ক্রয় যোগ করেছি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে কি বলেছেন লক্ষ্য করি, আগে আসে আগে যায় পদ্ধতিতে, অর্থাৎ ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করতে বলেছে। তো আমরা এবার এই তথ্যের আলোকে তাহলে খ নাম্বারের সমাধানের চেষ্টা করি। তো লক্ষ্য করি এই যে খ নাম্বারের সমাধানের জন্য উদ্দীপকের লেনদেনগুলি আমি উপরে নিয়ে এসে রাখলাম, এইদিকে অর্ধেক, বাকি অংশটুকু এইদিকে লিখেছি। এবং এই লেনদেনগুলি দেখে আমরা এখানে সমাধান করব। উত্তর খ। তো আমরা ছক অঙ্কন করব, ছকের উপর এইগুলি লিখতে হয় আমরা জানি। তো এই ক্ষেত্রে ছকের মধ্যে আমরা কি লিখি লক্ষ্য করি, তারিখ বিবরণ, ক্রয় 3টা ঘর, ইস্যু 3টা ঘর, আবার উদ্ধৃততে 3টা ঘর, 3টা অংশ, পরিমাণ দর টাকা, প্রত্যেকটা ঘরের মধ্যে পরিমাণ দর টাকা, পরিমাণ দর টাকা। ছক আমরা জানি, যারা আমার নিয়মিত ক্লাসগুলি দেখো তারা ছক জানো। এটি হচ্ছে আমার সম্ভবত 11 নম্বর ক্লাস। এবার আমরা অঙ্কের সমাধান করব। প্রথমে প্রারম্ভিক মজুদ কত একক? 200 একক। এখানে 2016 জানুয়ারি 1 তারিখ দিয়ে প্রারম্ভিক মজুদ লিখব। লেখার পরে 200 একক, প্রতি একক 10 টাকা মূল্য। এখন আমরা লেখার সময় প্রারম্ভিক মজুদ কিন্তু সবসময় এই উদ্ধৃতের ঘরে লিখতে হবে। প্রারম্ভিক মজুদ কোথায় লিখব? এই উদ্ধৃতের ঘরে। লক্ষ্য করি এই 200 একক লিখব এই পরিমাণের ঘরে, 10 টাকা দর লিখব এইখানে, আর 200কে 10 দিয়ে গুণ করে 2000 টাকা শেষের ঘরে হবে।
আমরা জানি প্রারম্ভিক মজুদ সবসময় উদ্বৃত্তের ঘরে বসে। আর যদি ক্রয় করি তাহলে এইখানে লিখব ক্রয়ের ঘরে এবং এইখানে নিয়ে যাব উদ্বৃত্ততে, যোগ হবে উদ্বৃত্তের সাথে। আর যদি ইস্যু করি, ইস্যু মানে বিক্রয়ের মতো, ইস্যু করলে উদ্বৃত্ত কমে যাবে আর ক্রয় করলে উদ্বৃত্ত বাড়বে। এইখানে একটি দাগ দিয়ে দিব। 2 তারিখে ক্রয় করেছে কত একক? 300 একক। ক্রয় লিখব। এখন ক্রয় করলে তো প্রথমে আমরা ক্রয়ের ঘরে লিখব, তারপরে সেটা আমরা ওইখানে নিয়ে যাব। তো 300 একক আমরা পরিমাণের ঘরে লিখব। 11 টাকা দর, 300কে 11 দিয়ে গুণ করে সম্ভবত 3300 টাকা হবে। এই যে এইখানে এই আমরা ক্রয় করলাম, এই ক্রয়ের পরিমাণটা এইখানে লিখব, কিন্তু তার আগে এই লাইনটা নিচে নামাই নিব। লক্ষ্য করি এই 210 2000, অর্থাৎ এই লাইনটা আগে লিখব, তার নিচ দিয়ে এটা লিখব 311 3300। অর্থাৎ আমার 10 টাকা দরে আছে 200 একক এক লাইন, যেটা আগে ছিল, আর 11 টাকা দরে আছে 300 একক। 2 তারিখে 2 লাইন হলো। আবার আমরা দাগ দিব। দাগ দেওয়ার পরে 7 তারিখে ইস্যু করেছে 250 একক। এখন 250 একক যদি আমরা ইস্যু করি, আমরা কিন্তু ফিফো পদ্ধতি ব্যবহার করছি, ফিফো। তো এইখানে আমরা লিখব 7 তারিখ ইস্যু। এইখানে কিন্তু 250 এককের কাছে দাম দেয়া নেই, দর দেয়া নেই প্রতি একক কত করে। তাহলে আমাদের এইখানে 10 টাকাও আছে 11 টাকাও আছে। আমরা জানি ইস্যুর ঘরে লিখব, কিন্তু কত টাকা রেট ধরবো, তাই না? ভালো করে লক্ষ্য করি, এখানে আছে 250 একক আর প্রথমে আছে এখানে 200 একক। তাহলে আমাদের 250 একক বিক্রি করতে হবে, কিন্তু প্রথম লাইনে আছে 200 একক। তাহলে আমরা যেহেতু প্রথমটা আগে বিক্রি করব, যেটা আগে আছে ওটা আগে বিক্রি করব, তাহলে এই 200 আগে বিক্রি করে দেব। 210 টাকা দর, 200কে 10 দিয়ে গুণ করে 2000 হবে। ভালো করে লক্ষ্য করি, আমাদের মোট ইস্যু করতে হবে 250 একক। 250 এককের মধ্যে 200 একক আমরা ইস্যু করেছি, তাহলে এখনও কিন্তু 50 একক বাদ আছে। একজন লোক আমার কাছ থেকে পণ্য নিতে এসেছে, তাকে তিনি দাবি করেছে 250 একক। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে এই 200 তাকে দিলাম, দেওয়ার পরে এখনও 50 একক বাকি আছে। এই 50 একক এইখানে লিখব এই 11 টাকা দরে, কেননা আমার এই 10 টাকা দরেরটা শেষ নাই, সেজন্য এই 50 একক 11 টাকা দাম হবে। 50কে 11 দিয়ে গুণ করে 550 টাকা। এই 200 আর 50 দুইটা মিলে 250 হলো। তারপর আমরা কি করব? এখন উদ্বৃত্তের ঘরে লিখব। ভালো করে লক্ষ্য করি, উদ্বৃত্তের ঘরে আমার এই 200 কিন্তু শেষ নাই। আমরা জানি ইস্যু করলে উদ্বৃত্ত কমে যাবে, তাহলে এই 200 কিন্তু আমার ইস্যু হয়ে গেছে, তাহলে এই 200 নাই। আবার এই 300-র মধ্যেও কিন্তু 50 ইস্যু করেছি, তাহলে এইখানে আছে 250 একক, 11 টাকা দাম। 250কে 11 দিয়ে গুণ করলে এই যা হবে সেটা এখানে লিখব 2750। তারপরে আমরা দাগ দিব। এরপরে আবার এই যে 15 তারিখটা লক্ষ্য করি, আবার ইস্যু করেছে 150 একক। 15 তারিখ দিয়ে আবার লিখব ইস্যু 150 একক, দর কিন্তু দেয়া নেই। তাহলে আমাদের এইখানে কিন্তু 250 আছে, 250 থেকে এই 150 আমরা ইস্যু করতে পারবো। সেজন্য আমরা এই 150 ইস্যুর ঘরে লিখব। এখানে যে পূর্বে যে এই উদ্বৃত্তের ঘরে যে রেটটা আছে সেই রেটটা লিখব, কেননা আমরা ইস্যু করব এই 250-এর ভিতর থেকে। 250টার পাশে যে রেট লেখা আছে 11 টাকা, সেই রেটটা এখানে লিখব। 150কে 11 দিয়ে গুণ করে এখানে লিখব 1650। এবার আমরা জেরের ঘরে কি লিখব? এইখানে ছিল 250 একক, তার মধ্যে হতে 150 ইস্যু করেছি। তাহলে 250 থেকে 150 বিয়োগ করলে 100 থাকে। এই 11 টাকা রেট, 100কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 1100 হবে, 1100। তো এই 150 ইস্যু করলাম, করার পরে আমাদের অবশিষ্ট থাকলো 100।
আবার আমরা দাগ দিব। আবার 21 তারিখে ক্রয় করেছে 300 একক। 21 তারিখ ক্রয়, তো আমরা জানি ক্রয় করলে এই ক্রয়ের ঘরে লিখতে হয়। তো আমরা এই 300 একক ক্রয়ের ঘরে লিখব। দর হচ্ছে 14 টাকা। 300কে 14 দিয়ে গুণ করে 4200 টাকা হবে। এবার আমরা জানি যে ক্রয় করলে এখানে আলাদা লাইন তৈরি হয়, তাহলে এই লাইনটা আমরা এখানে লিখব আবার নতুন করে। কিন্তু তার আগে উপরে যে লাইনটা আছে সেটা নিচে নামিয়ে নেব। উপরে যে 111 1100 111 1100 এই লাইনটা আমরা নিচে নামিয়ে নিব। নামিয়ে লেখার পরে তার নিচে এই লাইনটা লিখব 314 4200। অর্থাৎ ক্রয় করলে আমাদের উদ্বৃত্ত বেড়ে যাবে। আগে ছিল 1 লাইন, এখন হলো এইটা সহ 2 লাইন। আবার আমরা দাগ দিব। এরপরে সবার শেষে 31 তারিখে আবার বলেছে ইস্যু 225 একক। তো 225 একক ইস্যু করেছে, এখানে লিখবে 31 তারিখ ইস্যু। এখন তাহলে আমাদের এইখানে 225 একক ইস্যু করতে হবে ফিফো পদ্ধতিতে। তাহলে আমরা কি করব, উপর থেকে বিয়োগ করব, উপর থেকে আগে ইস্যু করব। আমাদের মোট ইস্যু করতে হবে 225 একক, এখানে আছে 100। তো এই 100 আগে আমরা ইস্যু করে দিব। ইস্যুর ঘরে লিখব 100, এই 100, এই 11, আর 100কে 11 দিয়ে গুণ করে এই 1100 টাকা। তাহলে আমাদের মোট ইস্যু করতে হবে 225, তার মধ্যে আমরা 100 ইস্যু করেছি। তাহলে এখনও আমাদের 125 বাকি আছে। আবারও বলি, মোট ইস্যু করতে হবে আমাদের 225, তার মধ্যে হতে আমরা এই 100 ইস্যু করেছি। তাহলে এখনও 125 বাকি আছে, সেই 125 এইখানে লিখব। এই নিচের রেট যেটা আছে এই 300-র মধ্যে হতে 125 নিব। 125 এই 14 টাকা দর, 125কে 14 দিয়ে গুণ করে এইখানে টাকা হবে। অর্থাৎ আমাদের 125 হবে এই নিচের রেট। আমাদের মোট এই 100 আর 125 মিলে 225 হবে। প্রথমে এই লাইনটা ইস্যু করলাম 100, যেহেতু ফিফো পদ্ধতি সেজন্য উপরে যেটি থাকে সেটি আমরা আগে ইস্যু করব। ফিফোর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটি আগে এসেছিল সেটি আগে ইস্যু করব। সেজন্য এই লাইনটা উপরে লিখব আর বাকিটা এখান থেকে নিব। এবার উদ্ধৃত লিখব। তো উদ্ধৃত লেখার সময় আমাদের 300-র মধ্যে 125 যদি বিয়োগ করি তাহলে সম্ভবত 175 থাকে। এই 14 টাকা রেট, 175কে 14 দিয়ে গুণ করে এইখানে টাকা লিখব। তাহলে আমাদের এই ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে 1450 টাকা। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারটি লক্ষ্য করি কি বলেছে। গ নাম্বারে বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে, ভারযুক্ত গড় পদ্ধতিতে এই মাল খতিয়ান প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে গ নাম্বারের সমাধানের চেষ্টা করব ভারযুক্ত গড় পদ্ধতিতে। তো আবার আমরা সেই লেনদেনগুলি উপরে নিয়ে এসে রাখলাম এবং এইখানে ছক অঙ্কন করলাম। আমাদের এই ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি এবং ভারযুক্ত পদ্ধতি তিনটা পদ্ধতির ছক একই রকম হবে, শুধুমাত্র এইখানে পার্থক্য হবে। এইখানে লিখব ভারযুক্ত গড় পদ্ধতি। তো এবার আমরা 2016 ছিল জানুয়ারি 1 প্রারম্ভিক মজুদ। তো প্রারম্ভিক মজুদও পূর্বের মতোই লিখব। ফিফো, লিফো আর অ্যাভারেজ বা ভারযুক্ত গড় তিন পদ্ধতিতে প্রারম্ভিক মজুদ পণ্য লেখার নিয়ম এক, অর্থাৎ এই মজুদ পণ্য আমরা শেষের ঘরে লিখব। এই 200 একক 10 টাকা দর, 200কে 10 দিয়ে গুণ করে 2000 টাকা। তারপরে আমরা একটি দাগ দিয়ে দিব।
দাগ দেওয়ার পরে 2 তারিখে ক্রয় করেছে, 2 তারিখ দিব, ক্রয় করেছে, ক্রয় লিখব 300 একক। তো প্রথমে ক্রয় করেছে, আমরা প্রথমে ক্রয়ের ঘরে লিখব, তারপর এখান থেকে ওদিকে নিয়ে যাব। লক্ষ্য করি 300 একক ক্রয়ের ঘরে লিখব, 11 টাকা দর, 300কে 11 দিয়ে গুণ করে 3300 টাকা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ফিফো পদ্ধতিতে ক্রয় করলে পারে একাধিক লাইন হয়েছে, এখানে 2 লাইন করেছিলাম এখানে, কিন্তু কিছুক্ষণ আগে যে আমি সমাধান করেছি। কিন্তু গড় পদ্ধতিতে 1 লাইন হবে এইখানে। তো লাইন যদি একটা হয় তাহলে এখানে 10 টাকা, এখানে 11 টাকা, কোন দরটি লিখব, তাই না? তো দর আমাদের অ্যাভারেজ বের করতে হবে। কিভাবে লক্ষ্য করি, প্রথমে আমরা এই যে পরিমাণ 200 একক ছিল আর কেনা হলো আরও 300 একক, তাহলে এই 200 পরিমাণ আর এই 300 একক একক, অর্থাৎ পরিমাণ পরিমাণ যোগ করে পরিমাণের ঘরে 500 লিখব। 500 কিভাবে পেলাম, এই পরিমাণ যোগ করে। তারপরে আমরা এই দর যেটি আছে, দর দুইটা এখানে লিখব না প্রথমে, কিন্তু খেয়াল রাখবো ভালো করে। এখানে শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তো শিক্ষার্থীদের যখন ক্লাসে করাই তখন শিক্ষার্থীরা ভুলে এই রেটটা আগে লিখে ফেলে, সেজন্য প্রবলেম হয়। সেজন্য আমরা কি করব, প্রথমে পরিমাণ যোগ করে পরিমাণের ঘরে লিখব, টাকা যোগ করে টাকার ঘরে লিখব। টাকা 2000 আর 3300 যোগ করে 5300। এখন আমরা লক্ষ্য করে দেখতে পাই 500 একক এর দাম 5300 টাকা। তাহলে 1 এককের গড় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, এই যে এইখানে 5300 আছে, এটাকে 500 দিয়ে ভাগ করে এইখানে লিখব। আমি আবারও বলছি, এই 5300 কে 500 দিয়ে ভাগ করব ক্যালকুলেটর ব্যবহার করে, যা হয় সেটি এইখানে লিখব। 10.60 হয়, অর্থাৎ 10 টাকা 60 পয়সা হয়। এটা কিভাবে পেলাম, এইটা ভাগ এইটা। আবার দাগ দিব, 7 তারিখে ইস্যু করেছে, তো ভারযুক্ত পর গড় পদ্ধতিতে ইস্যু হলে ইস্যুর ঘরে লিখব। ইস্যু করা সহজ ভারযুক্ত গড় পদ্ধতিতে, কারণ একটি মাত্র রেট আছে, দর যেহেতু একটা আছে সেজন্য ইস্যু করা সহজ। লক্ষ্য করি 250 একক একবারে এখানে লিখব। এখন দর তো এখানে দেয়া নেই, তাহলে কোন দর নিব, এই দরটা নিব যেটা গড় হয়েছে 10.6, অর্থাৎ 10 টাকা 60 পয়সা। এটা গুণ করে এখানে লিখব, এটা গুণ করে এখানে লিখব। এবার জেরে কি হবে, 500 একক এর মধ্য হতে 250 একক ইস্যু হয়ে গেছে, তাহলে আর বাকি আছে 250 একক। তাহলে 500 থেকে 250 একক বিয়োগ করে আমাদের এখানে 250 একক থাকবে। দাম হবে এই 10.6, 250কে 10.6 দিয়ে গুণ করে আমরা এইখানে লিখব। অর্থাৎ আমাদের এই 250 একক চলে গেলে এই 500 হতে এটা বিয়োগ করে 250 একক থাকে। রেট যেটি ছিল সেটি লিখব, এটা গুণ করে শেষের ঘরে টাকা লিখব। আবার দাগ দিব, এরপরে আবার 15 তারিখে ইস্যু করেছে 150 একক, তো আবার আমরা 15 তারিখ দিয়ে ইস্যু লিখব। তো আমরা 7 তারিখ যেভাবে লিখেছি অনুরূপভাবে আবার এই 15 তারিখের 150 একক এইখানে লিখব। লক্ষ্য করি এই 150 একক ইস্যুর ঘরে লিখব, কেননা ইস্যু করেছি। দর হবে এইখানে যেটি থাকবে, অর্থাৎ উদ্বৃত্তের ঘরে যে দরটা থাকবে সেই দরটা আমরা এখানে লিখব। 150-এ যদি 10 টাকা 60 পয়সা দিয়ে গুণ করি তাহলে এই টাকাটা হবে। তারপরে আবার আমরা উদ্বৃত্ততে লিখব। লক্ষ্য করি 250 একক ছিল, 150 একক বিক্রি করেছি, এটার মধ্যে হতে এটা আমরা ইস্যু করেছি, বাকি থাকে 100, সেই 100 এখানে লিখব। পাশে দর যা আছে তাই লিখব, আর এটা গুণ করে এখানে হবে। অর্থাৎ এই 100 কোথায় পেলাম, 250 থেকে 100 বিয়োগ হবে, কেননা ইস্যু করলে বিয়োগ হয় আমরা জানি।
250 থেকে 100 বিয়োগ করে এখানে লিখেছি, রেট যা আছে তাই লিখেছি, এটা গুণ করে এখানে লিখেছি। আবার আমরা দাগ দিব। তো এরপরে আমরা 21 তারিখ পড়ি। 21 তারিখে বলেছে 300 একক ক্রয় করা হয়েছে, প্রতি একক 14 টাকা। তাহলে আবার আমরা 21 তারিখ দিয়ে এখানে ক্রয় লিখব। 300 একক, এই যে আমরা 2 তারিখে যেভাবে লিখেছিলাম সেইভাবে লিখব। লক্ষ্য করি, ক্রয়ের ঘরে প্রথমে লিখব 300 একক এই পরিমাণের ঘরে, দর 14 টাকা এইখানে লিখব। 300কে 14 দিয়ে গুণ করে 4200 টাকা এখানে লিখব। অর্থাৎ ক্রয় করেছি আমরা, ক্রয়ের ঘরে লিখেছি। এখন আমরা জানি নিয়ম অনুযায়ী ক্রয় করলে উদ্বৃত্ত বৃদ্ধি পাবে। কিভাবে? 100 একক ছিল, আরও 300 একক ক্রয় করা হয়েছে, তাহলে 100 আর 300 যোগ করে 400 একক হলো। এখন দর এখানে 14, এখানে 10 টাকা 60 পয়সা, কোনটা লিখব? সেই জন্য দরটা আমরা ফাঁকা রাখবো, এখন লিখব না। না লিখে কি করব? এই 2টা টাকা যোগ করব, এই টাকা আর এই টাকা, এই 2টা টাকা যোগ করব। যোগ করে টাকার ঘরে লিখব। আবারও বলি, 4200 আর 1060 যোগ করে হবে 5260, এটা যোগ করে টাকার ঘরে লিখলাম। অর্থাৎ পরিমাণ 100 এবং এই 300 যোগ করে পরিমাণের ঘরে লিখেছি নিচে। টাকা এই 1060 আর এই 4200 যোগ করে এইখানে লিখেছি। এখন 400 একক এর মূল্য 5260, তাহলে 1 এককের গড় মূল্য কত সেটা আমরা বের করব। কিভাবে? 5260 ক্যালকুলেটরে তুলব, তুলে এটা দিয়ে ভাগ করে এইখানে লিখব। 5260 ভাগ 400, যা বের হয় সেটা এইখানে লিখব। 13.15 হবে, অর্থাৎ 13 টাকা 15 পয়সা। এরপরে আবার আমরা দাগ দিব। দাগ দিয়ে লাস্টে একটি লেনদেন আছে 31 তারিখ ইস্যু, এটি তোমরা হয়তো পারবে। এটি আমরা আবার ইস্যু করেছিলাম 15 তারিখে, ওইভাবে লিখব। তো লক্ষ্য করি 225 একক ইস্যু করেছে, যেটি আমরা এই ইস্যুর ঘরে লিখব। 225 একক এখানে লিখব, ইস্যু 225 একক একবারে লিখব। গড় পদ্ধতিতে একবারে লিখতে হয়, কেননা একটি মাত্র দর আছে সেজন্য। এবার 225 এর পাশের দর হবে কত? দর হবে এইখানে যেটি আছে, উদ্বৃত্তটা যেটি আছে, এই দরটা এখানে লিখব। তারপরে ক্যালকুলেটর ব্যবহার করে 225কে এটা দিয়ে গুণ করে যা হয় সেটা এইখানে লিখব। অর্থাৎ 225 গুণ 13.15, এই দুটো গুণ করে এইখানে হয়েছে। আমরা সব ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে ভুল হবে না। এবার আমরা উদ্বৃত্তর ঘরে কিভাবে লিখব? 400 একক ওর মধ্য হতে যদি 225 একক ইস্যু করা হয়, তাহলে 400 হতে 225 বিয়োগ করে 175 একক থাকে। এখন দর হবে কত? এখানে যে দর আছে সেই দরটাই হবে, আর এটা গুণ করে এই শেষে বসবে। আমি আবারও বলি, 450 থেকে 225 বিয়োগ করে 175 থাকে, দর যা আছে তাই লিখেছি, এটা গুণ করে শেষে লিখেছি। তাহলে আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে এই 2301 টাকা। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অন্যান্য যে সমস্ত বোর্ড রয়েছে সে সমস্ত বোর্ডের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।